আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। রাজধানীর বোট ক্লাবের ঘটনায় পুলিশ প্রধানের কাছে অভিযোগ দেওয়ার চেষ্টা করলেও বাধা দেয় শিল্পী সমিতি। বিকেলে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে চিত্রনায়িকা পরিমণি জানান, পুলিশ কয়েক ঘন্টার মধ্যে আসামিদের ধরে ম্যাজিকের মতো কাজ করেছে। এদিকে আসামিরা যতই প্রভাবশালী হোক, মামলার তদন্তে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্টে। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তথ্য দিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। মিন্টি রোডে ডিবি কার্যালয়ে 2 ঘন্টা মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার পর শিল্পী সমিতির পাশে না থাকার অভিযোগ করেন। আমি প্রথমেই তাকে বলেছিলাম যে আমার সাথে আমি জানে পাচ্ছি না একটু হয়েছে যায়, আমাকে তুমি হেল্প করো, আমি বেঞ্জি স্যারের সাথে আমি একটু বসতে চাই, তোমরা একটা ব্যবস্থা করে দাও শিল্পী সমিতির হয়ে। সে বলেছে যে ডিটেইলসটা বলার জন্য তোমাকে একটা আসতে হবে, দয়া করে আমাকে একটা সুস্থ জীবন যাপন করতে দেন। আপনারা অনেক যথেষ্ট হেল্প করেছেন, এখন একটু হেল্প করেন যাতে সুষ্ঠু বিচারটা হয়। আমি সেটার জন্য ওয়েট করছি এবং আমাকে নতুন করে কাজ করার সাহসটা আপনারা একটু প্লিজ যোগান। সুষ্ঠু বিচারের জন্য পরিমণিকে সব ধরনের সহযোগিতার কথা জানায় পুলিশ। যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয় এবং উনি একথাটা বলেছেন, আমরাও ওনাকে আশ্বস্ত করেছি, আমরা কাউকে যে যত বড় অফিসারই হোক বা যত বড় হোক তাকে আমরা ছাড় দিব না। এবং আমরা সবসময় চলচ্চিত্র সমিতি আমরা যারা আছেন সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করব। ওনাদের যে কোনো প্রয়োজন হলে আমরা এগিয়ে যাব এবং এটি আমাদের কাছে আইসারের নির্দেশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও কাউকে পাশে না পেয়ে নিজের অসহায়ত্বের কথা গেল রোববার ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান পরিমণি। এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। গ্রেপ্তার করা হয় প্রধান আসামি নাসির উদ্দিন সহ 5 জনকে। বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন গ্রেপ্তারকৃতরা। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। ধর্ষণ চেষ্টা সহ পরিমণিকে নির্যাতনের মামলার শুনানির দিন আগামী 8 জুলাই ধার্য করেছে আদালত। এদিকে মাদক মামলায় নাসির অমির 7 দিন ও 3 নারী 3 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলাকে আড়াল করতেই মাদক মামলাকে সামনে আনা হয়েছে। আর সরকারি আইনজীবী বলেন, আরও তথ্যের জন্যই আসামিদের রিমান্ড দিয়েছে আদালত। দেখুন এআর বাদলের রিপোর্ট। পরিমণি মামলার আসামি নাসির উদ্দিন সহ 5 জনকে মাদক মামলায় মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। সেখানে যুক্তিতর্ক শেষে ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির 7 দিন করে রিমান্ড দেন। 3 নারী আসামিকে দেন 3 দিন করে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, মূল মামলায় গ্রেপ্তার না দেখিয়ে অন্য মামলায় রিমান্ড রহস্যজনক। উচিত ছিল পুলিশের প্রথমের ওই পরিমণির ধর্ষণের চেষ্টার মামলায় অ্যারেস্ট দেখে আরেকটা মামলায় ওনার কাছ থেকে মাদক পেয়ে থেকে মাদকের মামলা রুজু করা, এতে কোনো আইনের ব্যত্যয় ঘটতো না। ওনাকে গ্রেফতার করতে মামলা করতেই পারে, কিন্তু এটা পেয়েছি কিনা আমরা সন্দেহ করতেছি, এটা কোনো মেকিং কিনা এটা আসামি পক্ষের দাবি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতে ন্যায় বিচারের স্বার্থেই আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। পরস্পর যোগ সাজসে এই মাদকগুলি তারা এখানে সেবন করেছে, মেয়ে মানুষ নিয়ে তারা ফুর্তি করার জন্য সেখানে গিয়েছে এবং সেখান থেকে এই জিনিস উদ্ধার হয়েছে। যেহেতু এখানে এই ঘটনার পিছনে আরও কারা কারা জড়িত আছে, এই মাদকের উৎস কোথায়, তদন্তে জিনিসগুলি বেরিয়ে আসবে। এই জন্য আদালত উভয় পক্ষ শুনে যারা পুরুষ যারা আছে 2 জন, ইসলাম মাহমুদ এবং আমি, তার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর যে 3 জন মহিলা ছিল তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে পরিমণির দায়ের করা ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের মামলায় আগামী 8 জুলাই শুনানি হবে চিফ জুডিশিয়াল আদালতে। AR বাদল, RTV, ঢাকা। রাজনৈতিক ছত্রছায়া, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতা আর সন্ত্রাসীদের মদদে বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি সহ জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা কিশোর অপরাধ দমনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান। কিশোর গ্যাং নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের 3য় পর্ব আছে।
এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে মোটরসাইকেল শোডাউনের এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে, যাদের বেশিরভাগই উঠতি বয়স। 2017 সালে বরগুনায় কিশোর গ্যাংয়ের হাতে নৃশংসভাবে খুন হয় রিফাত শরী। অভিযোগ ওঠে গ্যাং লিডার নয়ন বন্ডের পৃষ্ঠপোষক ছিল স্থানীয় জনপ্রতিনিধির ছেলে। 2020 সালে সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় স্কুল ছাত্রী নীলা রায়। অভিযোগের আঙ্গুল ওঠে স্থানীয় রাজনৈতিক নেতার 2 ছেলের বিরুদ্ধে। রাজধানীর উত্তরখানে কলেজ ছাত্র সোহাগ হত্যার ঘটনায় অভিযুক্ত গ্যাংয়ের নেতৃত্বে ছিল ছাত্রলীগের পূর্ব উত্তরা শাখার সংস্কৃতি সম্পাদক সহ কয়েকজন। পরে মামলার অন্যতম আসামি সানি সহ অপর 2 ভাইকে বহিষ্কার করে সংগঠনটি। 2020 সালে গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে বলা হয় কিশোর গ্যাংয়ের সদস্যরা কখনো রাজনৈতিক ছত্রছায়ায় আবার কখনো সন্ত্রাসীদের মদদে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সম্প্রতি টঙ্গীতে গ্রেপ্তার লন্ডন বাপ্পি মাসোয়ারা দিয়ে ডি কোম্পানি গ্রুপের সদস্যদের রাখত। তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা অস্ত্র সরবরাহ বা এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও তারা জড়িত রয়েছে। এবং দেখা গেছে কিছু রাজনৈতিক ব্যক্তি আধিপত্য বিস্তারের জন্য কিশোরদেরকে ব্যবহার করছে। তরুণরা তার বয়সগত কারণ কিংবা হিরোইজম দেখানো কিংবা একটা আধিপত্যের বিস্তার করার জায়গা থেকে তারা নিজেরা একত্রিত হচ্ছে। আবার এই গ্রুপগুলোর মধ্যে কেউ কেউ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয় এবং কেউ কেউ মানে টিজিং বা যৌন হয়রানিমূলক কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে। তবে রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ঢালাও অভিযোগ মানতে নারাজ ক্ষমতাসীন দলের এই কেন্দ্রীয় নেতা। আমরা রাজনীতি যখন করি, আমি যেমন একটা ডিস্ট্রিক্টে গেলে অনেক ছেলে এবং মহিলারাও ছবি তুলতে চায়। এখন অনেক ছেলে এসে, আমি তো চিনি না কোন ছেলে কেমন, অনেক এসে ছবি তোলে। এখন সেই ছবি তোলার কারণে তো অপরাধী আমি না, আমি যদি ওই ছেলেকে শেল্টার দিই তাহলে অপরাধী আমি। দলের ভেতর অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর যত ঘনিষ্ঠ লোকই কেন তাকে উনি কোনো ছাড় দেবেন না। শরীয়ত খান, RTV, ঢাকা। অর্থ পাচারকারীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার চিঠি দিয়েও কোনো তথ্য না পাওয়ার অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ। এদিকে দুর্নীতি বন্ধে মন্ত্রী এমপি থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব নেয়ার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। থাকছে আপেল শাহরিয়ারের আরও একটি রিপোর্ট। দেশ থেকে টাকা পাচার করে কানাডায় অন্তত 10টি অভিজাত বেগমপাড়া গড়েছেন এ দেশের কিছু মানুষ, যার বেশিরভাগ টরন্টোতে। ওইসব পল্লীতে শত কোটি টাকার বিলাসবহুল বাড়িতে আয়েশি জীবন কাটান সাহেবদের বেগমরা। কানাডা সরকার এ পর্যন্ত 200 বাংলাদেশি পাচারকারীর খোঁজ পেয়েছে। প্রবাসীদের হিসাবে সে সংখ্যা 1000-এর বেশি। অথচ 7 জুন জাতীয় সংসদে দেশ থেকে কারা অর্থ পাচার করছে সে তথ্য সরকারের কাছে নেই বলে জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। দেশ হতে টাকা বাইরে পাচার হচ্ছে তিনি বলছেন। দুদক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংস্থাটির প্রধান জানালেন অর্থ পাচারের তদন্তে বিভিন্ন সংস্থার অসহযোগিতার কথা। সংসদে দুর্নীতির লাগাম টানতে প্রভাবশালীদের সম্পদের হিসেব নেয়ার ব্যবস্থা করতে স্পিকারের প্রতি অনুরোধ জানান সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। যারা আমরা দায়িত্বে আছি, আমাদের মধ্যে গলত, আমাদের মন্ত্রী এমপি, এই বেসরকারি সরকারি আমলা ব্যবসায়ী কারা কত ট্যাক্স দেয়, কাদের কি সম্পদ, সমস্ত হিসাব কিতাব নেওয়া হোক এবং সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হোক। 2 মাস 3 মাস সময় দিয়ে সমস্ত লোকের যারা আমরা প্রশাসনে জড়িত আছি আমাদের কি আছে সে হিসাব দেওয়া হোক। দেশের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। আমি 1 সপ্তাহের মধ্যে আমার সম্পদ হিসাব দেব। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। প্রায় 2 মাসের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় 3319 জনের দেহে মিলেছে এ ভাইরাস। মারা গেছেন 50 জন। এদিকে লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও সীমান্ত এলাকার বাইরেও ছড়াচ্ছে করোনা সংক্রমণ। শুধু রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা, কুষ্টিয়া ও বাগেরহাটে 6 জন মারা গেছে। আরও জানাচ্ছেন রাসেল আহমেদ।
স্বাস্থ্য বিধি মানার নির্দেশনা দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনার বিস্তার। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও 12 জন মারা গেছেন রাজশাহী মেডিকেলে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 7 জন, রাজশাহীর 3 জন, নাটোর ও নওগাঁর 1 জন করে। রাজশাহীতে নতুন করে করোনা শনাক্ত 111 জনের। চায়ের দোকানে মুড়ে পাড়া মহল্লায় বাড়াবেন না। নোয়াখালী পৌরসভা ও সদরে চলছে 7 দিনের লকডাউন। এর মধ্যে নতুন করে 191 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত রেহার 33%। কঠোর বিধিনিষেধ চলতে থাকলেও কুষ্টিয়ায় আরও 91 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা যান আরও 2 জন। সাতক্ষীরায় সংক্রমণ থেমে নেই, মারা গেছে আরও 3 জন। বাগেরহাটও 1 জনের মৃত্যু হয়েছে। 2 সপ্তাহের বিধিনিষেধ শুরু হয়েছে মেহেরপুরে। লকডাউন চলছে নড়াইল, দিনাজপুর সদর ও চুয়াডাঙ্গা দামুরহুদায়। আংশিক লকডাউন চলছে টাঙ্গাইলের কালিহাতীতে। করোনার সংক্রমণ বাড়ছে গোপালগঞ্জ, নওগাঁ ও কুড়িগ্রামে। এদিকে করোনায় গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 50 জন মারা গেছেন। এনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 13,222 জনে। নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 3,319 জনের দেহে। সংক্রমণ হার 14.27%। আর আক্রান্তের মোট সংখ্যা এখন 8,33,291 জন। রাসেল আহমেদ, RTV। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, চীন থেকে উপহার হিসেবে আসা 6 লাখ ডোজ করোনা টিকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দেয়া হবে। এসএসসি ও এইচএসসির পরীক্ষা কিভাবে নেওয়া যায় সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে জানিয়ে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। গত 24 ঘন্টায় তো শতকরা 15 ভাগের কাছাকাছি আবার চলে গেছে। কোন কোন জেলায় গত 1 বছরের সর্বোচ্চ সংক্রমণ এখন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে কি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা আছে? একবিংশ শতাব্দীতে নারী পুরুষ সমান অধিকারের যুগে বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর নারী ইউএনওদের গার্ড অফ অনার দেওয়ার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপত্তিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নারী অধিকার কর্মীরা। এ নিয়ে জাতীয় সংসদেও চলে সমালোচনা। বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সবাই। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। সরকারি নীতিমালা অনুযায়ী কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানান জেলা বা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে থাকা কর্মকর্তারা। সেক্ষেত্রে নারী কিংবা পুরুষের কোনো ভেদাভেদ করা হয় না। তবে সম্প্রতি এই দায়িত্বে থাকা নারী কর্মকর্তাদের বাদ রেখে বিকল্প ব্যবস্থার দাবি তুলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সেক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক কারণকে যুক্তি হিসেবে তুলে ধরেছেন তারা। স্থায়ী কমিটির এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। বলছেন, এমন সিদ্ধান্ত অযৌক্তিক আর নারীর প্রতি অবমাননা ছাড়া কিছুই নয়। 50 বছর পরে আমাদের স্বাধীনতার এটা এখন উঠেছে কেন? পিছিয়ে দেওয়ার একটা মানসিকতা। পুরুষদেরকে পুরুষ ইউএনওর কাজ আর নারীদেরকে নারীর ইউএনও কাজ, সেটা না। ইউএনও যে কোনো সংসদীয় স্থায়ী কমিটি তার আসলে দায়িত্বটা কি? সংসদীয় সাংবিধানিক নাগরিকের যে সাংবিধানিক অধিকার সেটা রক্ষা করা, না সেই সাংবিধানিক অধিকারটি কেড়ে নেওয়া? সংসদের এটা দেখা উচিত। এদিকে চলতি জাতীয় সংসদ অধিবেশনেও এ নিয়ে আলোচনা হয়। এ সময় সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান এই নারী সংসদ সদস্য। আজকে আমার সংবিধানে বলা আছে নারী পুরুষের কোনো কাজের বৈষম্য হবে না। সেই দেশে আজকে যখন এই ঘটনা ঘটে আমরা হতবাক হয়ে যাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এই ধরনের কলুষিত সিদ্ধান্ত কোনোভাবেই যাতে গ্রহণযোগ্য না হতে পারে। 21 শতকে যখন নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে বারবার, সেখানে এমন সিদ্ধান্ত কতখানি যৌক্তিক সে বিষয়েও প্রশ্ন তোলেন অনেকেই। এই সমস্ত ঘটনা যদি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষ থেকে আসে তাহলে সেটা কিছুতেই বরদাস্ত করা যায় না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বর্তমান সরকারের জনগণের শক্তিতে বলিয়ান কোনো গোষ্ঠীর নয়।
এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে এই মন্তব্য করেন তিনি। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির 4 মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। পৃথিবীটা আমি ওই লাইনে যেতে প্রতিষ্ঠিত করা বিএনপির মহাসচিব বলেছেন কোন একটি গোষ্ঠী এই পুতুল সরকার পরিচালনা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার একটি শক্তিশালী সরকার। শেখ হাসিনার সরকার জনগণের শক্তিতে বলীয়ান একটি সরকার। সেই কারণে জনগণ পরপর 3 বার রায় দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে বাংলাদেশ 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 2040 সালের মধ্যে সহজেই উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব কথা জানান ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টম হুজুমি। তিনি বলেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি প্রযুক্তি ভিত্তিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও বেসরকারি খাতে অধিক বিনিয়োগ। সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ সুবিধা পেতে সরকারের সহযোগী কাজ করবেন দেশের ব্যবসায়ীরা। That is 20. So in the case of Bangladesh, calculated that way, demographic, composition of today. ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে সুসময় পার করছে বাংলাদেশ। এই সূচক আগামী আরো কয়েক দশক ধরে রাখতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুপরিকল্পিতভাবে বিনিয়োগ করতে হবে। That sort of, that shows adapting business model for the ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে দেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সরকারের পাশাপাশি দেশের ব্যবসায়ীরাও কাজ করছেন। এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের আরও বেশি উদ্যমী হতে হবে। এবারে জানাবো ক্লেমন খেলার সংবাদ। 2027 বিশ্বকাপ নয়, এককভাবে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ। বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নাজমুল হাসান পাপন। এছাড়া ডিবিএলে আম্পায়ারিং নিয়ে বিসিবির কাছে কেউ কোনো অভিযোগ করেনি। মাঠে সাকিবের আচরণের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান পাপন। বিস্তারিত থাকছে মমির রহনের রিপোর্টে। 6 মাস পর বসল বিসিবির বোর্ড সভা। আগেই জানা ছিল বেশ কিছু বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে সভায়। তার মধ্যে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আগ্রহটা বেশি। তবে কে কোন ফরম্যাটে খেলতে চান সেটা এখনও চূড়ান্ত নয়। তাই কেন্দ্রীয় চুক্তিতে থাকবে কারা জানতে সময় লাগবে আরও 2-1 দিন। 2027 বিশ্বকাপের একক আয়োজক হওয়ার বিষয়টাও তোলা হয় সভায়। তবে নিজেদের সক্ষমতা বিবেচনায় আপাতত সে চিন্তা থেকে সরে আসছে বিসিবি। আইসিসি মেন্স ইভেন্ট যেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যারাই নিবে তাদের 10টা ফুল ফ্যাসিলিটি সহ ভেন্যু দরকার। এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের তো নাই। যদি আমরা T20-তে যাই তাহলে 8টা, এটাও আমাদের জন্য কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার আমাদের জন্য ঠিক আছে। সো আমরা যেটা ঠিক করেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিট করব। মেন্স ওয়ার্ল্ড কাপ এবং T20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। সব ছাপিয়ে সবার আগ্রহ ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে। একটা ক্লাব বা একটা ক্যাপ্টেন বা একটা ম্যানেজার কেউ এই ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই, তাদের কোনো কমপ্লেন নেই। মাঠে সাকিবের আচরণের বিষয়েও জানতে চাওয়া হবে বলে জানান বিসিবি প্রধান। ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস নিয়েছে বাইরে, কাজে এটা নিয়ে আমরা এখন প্ল্যান্ড ওয়েতে ছাড়া কোনো কিছু বলা কিছু করার মধ্যে নাই। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals-এ। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।